বিজ্ঞানের দুই দিগন্ত সঞ্চালনায় থাকছেন রুদ্রপ্রসাদ চক্রবর্তী। বন্ধুরা, আজ আমরা কথা বলবো বিজ্ঞান জগতের এমন দুইজন মানুষকে নিয়ে যারা বিজ্ঞান জগতের অনন্য দুটি উদাহরণ। একজনের জন্ম হয় 4 জানুয়ারি 1643-এ এবং তার ঠিক 300 বছর পরে 8 জানুয়ারি 1942 সালে আরেকজন বিজ্ঞানীর জন্ম হয়। দুজনেরই জন্ম ইংল্যান্ডে এবং দুজনের আবিষ্কার বিজ্ঞান জগৎকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। দুজনের জন্মের মাঝের যে ব্যবধান এই 300 বছর, এই 300 বছরের মধ্যে টেমস নদী দিয়ে পেরিয়ে গিয়েছে অনেক জল। বিজ্ঞানও ধীরে ধীরে বিবর্তিত হয়েছে। তাই আজকে আমরা কথা বলবো বিজ্ঞানের দুই দিগন্ত এই নিয়ে। তার সঙ্গে বিজ্ঞানের নানা বিবর্তন নিয়েও আজকে আমরা কথা বলবো। যারা বিজ্ঞান পিপাসু মানুষ তারা এতক্ষণে হয়তো ধরে ফেলেছেন কাদের কথা বলছি। দুটি নামের সঙ্গে আমরা সবাই খুব পরিচিত। একজনের নাম স্যার আইজাক নিউটন এবং আরেকজনের নাম স্টিফেন হকিংস। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বর্ধমানের অন্তর্গত বানওয়ারি লাল ভালোটিয়া কলেজের অধ্যাপক শ্রী সায়ন্তন দত্ত মহাশয়। নমস্কার সায়ন্তন বাবু। ছোটবেলা থেকে হয়তো এই প্রশ্নটা আমরা সবাই পড়েছি, তবু আপনার কাছে জানতে চাইবো বিজ্ঞান কি এবং বিজ্ঞান কেন অন্যান্য বিষয়ের থেকে আলাদা? বিজ্ঞান শব্দটি একটি ল্যাটিন ওয়ার্ড সাইন্টিয়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। আমরা ছেলেবেলায় পড়েছি যে বিজ্ঞান কথাটিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। যুক্ত জ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জ্ঞান, মানে এটাই দাঁড়ায় যে ভৌত বিশ্বে যা কিছু পর্যবেক্ষণযোগ্য অর্থাৎ যেটাকে আমরা অবজারভেবল বলি, বা পরীক্ষণযোগ্য অর্থাৎ যেটাকে আমরা এক্সপেরিমেন্টেবল বলি, ও যাচাইযোগ্য অর্থাৎ যেটা ভেরিফায়েবল, তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা এবং সেই গবেষণালব্ধ যে জ্ঞান, তাকে আমরা বিজ্ঞান বলবো। তাহলে বিজ্ঞানকে আমি অন্যান্য বিষয়ের থেকে আলাদা এই কারণেই বলবো, তার কারণ সায়েন্স ইজ নট আ মেয়ার কালেকশন অফ ফ্যাক্টস। বিজ্ঞান কিছু তথ্যের ভান্ডার নয়, কিন্তু বিজ্ঞান হচ্ছে এমন একটি তথ্য ভান্ডার which is ever growing, যেটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এবং এই কারণেই কিন্তু বিজ্ঞান অন্যান্য বিষয়ের থেকে যথেষ্ট পরিমাণ আলাদা। আজকে যেটা ঠিক বলে মনে হচ্ছে, পরবর্তীকালে হয়তো এমন কিছু আবিষ্কৃত হলো যার ফলস্বরূপ আজকে যেটা ঠিক ভবিষ্যতে হয়তো প্রমাণ হলো যে আজকের ঠিকটা সম্পূর্ণভাবে বেঠিক, যেটা অন্যান্য বিষয়ে আমরা সচরাচর খুব একটা দেখতে পাই না। তাই বিজ্ঞানের ক্ষেত্রে এটা প্রায়ই হয়ে থাকে, এবং যেহেতু এইরকম একটা ক্যারেক্টার সায়েন্সের মধ্যে থাকে, এই জন্য আমরা সায়েন্সকে বলতে পারি যে সায়েন্স ইজ সামথিং ইউনিক, যেটা অন্যান্য বিষয়ের থেকে আলাদা। বিজ্ঞানের বিবর্তন এই শব্দটার অর্থ আপনার কাছে কি? আমরা যখন পৃথিবীতে এলাম, উই ওয়ার বর্ন আন্ডার আ ব্ল্যাঙ্কেট অফ স্টার্স। আমরা তারার নিচে জন্মগ্রহণ করলাম, এবং আমরা যখন জন্মালাম আমরা সম্পূর্ণ একা। শুধুমাত্র আমাদের বুদ্ধি এবং আমাদের যা জৈবিক বিবর্তন তার উপর আমরা নির্ভরশীল হয়েছিলাম, এবং এই বিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু এমন কিছু ক্যারেক্টার্স পেলাম যে ক্যারেক্টার্স গুলো ইউজফুল এবং যে ক্যারেক্টার্স গুলো একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে ট্রান্সমিটেড হতে থাকলো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদেরকে আজ এত সাকসেসফুল বানাচ্ছে মানুষকে, তার কারণই হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সই আমাদেরকে বুঝতে শিখিয়েছে যে বিজ্ঞান কি। সুতরাং যেমন যেমন আমাদের পারিপার্শ্বিক অবস্থান সম্বন্ধে আমাদের বোধ যেমন বেড়েছে, তার সাথে সাথে কিন্তু আমাদের বিজ্ঞান দাঁড়িয়ে থাকলো না, বিজ্ঞানও তার সঙ্গে ক্রমাগত উন্নত হতে থাকলো। বিগত 30 লক্ষ বছর ধরে আমরা ক্রমাগত বিবর্তিত হয়েছি, আমাদের যে প্রযুক্তি তার সঙ্গে বিবর্তন হয়েছে। আমরা ক্রমাগত ভাবে প্রকৃতির দিকে তাকিয়েছি, এবং যেমন যেমন আমরা তাকিয়েছি, তাকাতে তাকাতে আমরা প্রকৃতিকে আরো ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের চারপাশে যে ভৌত পরিবেশ, তাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারলাম। অর্থাৎ যেমন যেমন আমরা ভালো বুঝলাম, তেমন তেমন ভাবে আমাদের বিজ্ঞান এবং তার সঙ্গে যুক্ত যে প্রযুক্তি, সেই প্রযুক্তিও কিন্তু বিবর্তিত হতে থাকলো। আজকে আমরা সূর্যকে ছুঁতে পারছি, যেমন পার্কার সোলার প্রোব দিয়ে we have touched the sun। সেটা সম্ভব হলো শুধুমাত্র তার কারণই হচ্ছে আমাদের সঙ্গে যে যুক্ত বিজ্ঞান, যাকে ছাড়া জীবনের অস্তিত্ব সম্ভব নয়। যে শুধুমাত্র আমাদের যে বায়োলজিক্যাল ইভলিউশন হলো তা নয়, আমাদের বিজ্ঞান তারও কিন্তু বিবর্তন ক্রমাগত চলতে থাকলো। সুতরাং বিজ্ঞানের ক্ষেত্রে এটা মনে রাখতে
রাখতে হবে যে বিজ্ঞান কিন্তু শুধুমাত্র একটা ক্রোনোলজি অফ ইভেন্টস নয়, যে সেখানে পরপরকে অমুক সালে অমুক বৈজ্ঞানিক এটি আবিষ্কার করেছিলেন, অমুক সালে এই ফেনোমেনাটা ডিসকভার্ড হয়েছিল, তা কিন্তু নয়। বিজ্ঞান কিন্তু সবসময় মনে রাখতে হবে ইট ইজ আ স্টোরি, একটা উপন্যাস, যে উপন্যাসের সঙ্গে আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যে উপন্যাসের সঙ্গে আজকের যে পৃথিবী সে কিন্তু ভীষণভাবে জড়িত। সুতরাং সায়েন্স is not a chronology of events, it is a story that practically defines life. এই বিজ্ঞান নিয়ে আজকে যে আলোচনা তার মূল কারণ দুইজন বিখ্যাত বিজ্ঞানীর জন্মদিন আমরা জানি এই মাসেই, তার মধ্যে যিনি বড় অর্থাৎ স্যার আইজ্যাক নিউটন, তাকে দিয়ে আজকে শুরু করি। স্যার আইজ্যাক নিউটনের জন্ম বৃত্তান্ত নিয়ে যদি কিছু বলেন। জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন 25শে ডিসেম্বর 1642 খ্রিস্টাব্দে, এবং অ্যাকর্ডিং টু দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার উনি জন্মগ্রহণ করেন 4th of জানুয়ারি 1643 খ্রিস্টাব্দে। প্রিম্যাচিওরলি ওনার জন্ম হয় ইন উলফথর্প ম্যানর, ইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টিতে, এবং ওনার মায়ের কথা অনুসারে যে নিউটন এতটাই ছোট হয়ে জন্মেছিলেন যে একটা ছোট্ট কোয়ার্ট মাগের ভেতরে ওনাকে ফিট করা যেত। ওনার জন্মের প্রায় মাস তিনেক আগে ওনার বাবা অর্থাৎ আইজ্যাক নিউটন সিনিয়র উনি মারা গিয়েছিলেন, এবং নিউটনের বয়স যখন প্রায় 3 বছর তখন ওনার মা পুনরায় বিবাহ করেন, এবং এইটি হচ্ছে ওনার জন্ম বৃত্তান্ত। নিউটনের ছাত্র জীবন ঠিক কেমন ছিল? নিউটন মূলত এডুকেটেড হয়েছিলেন কিং স্কুল গ্র্যান্থামে, যেটি অবস্থিত, এবং খুব আশ্চর্যজনক ভাবে 1659 খ্রিস্টাব্দে ওনাকে স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়। ওনার মাই মূলত সরিয়ে দিয়েছিলেন, এবং ওনার মা চাইতেন যাতে উনি একজন কৃষক হন, কিন্তু ওনার স্কুলেরই একজন শিক্ষক হেনরি স্টোকস তিনি ওনার মাকে বুঝিয়ে সুঝিয়ে নিউটনকে পুনরায় স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করেন, এবং 1661 খ্রিস্টাব্দে নিউটন কেমব্রিজের ট্রিনিটি কলেজে অ্যাডমিটেড হন, এবং সেখানে উনি একজন সাবসাইজার হিসেবে শুরু করেন, এবং 1664 খ্রিস্টাব্দে উনি কিন্তু স্কলারশিপ পান। এই সময়ে যে লেখাপড়া ছিল তা মূলত কিন্তু একটু ফিলোসফিক্যাল ছিল, এবং সেখানে অ্যারিস্টটলের যে তত্ত্ব তা পড়ানো হতো, এবং অ্যারিস্টটলের তত্ত্বর সঙ্গে যুক্ত যে তৎকালীন যে মডার্ন ফিলোসফার যেমন ডেসকার্টেস, কিছু অ্যাস্ট্রোনমার্স ছিলেন যেমন গ্যালিলিও, থমাস স্ট্রিট, এবং তাদের সম্বন্ধে জানতে জানতে নিউটন আলটিমেটলি কেপলারের যে গবেষণা সেই বিষয়ে উনি জানতে পারেন, এবং 1665 খ্রিস্টাব্দে উনি বাইনোমিয়াল থিওরেম নিয়ে বিশেষ কাজকর্ম করেন এবং একটি ম্যাথমেটিক্যাল থিওরি তৈরি করেন পরবর্তীকালে, যেটি ক্যালকুলাস হলো। 1665 খ্রিস্টাব্দে আমরা দেখব যে ট্রিনিটি কলেজ কিন্তু বন্ধ করা হয়, কারণ সেই সময় গোটা ইউরোপে প্লেগ ছড়িয়ে পড়ে, এবং পরবর্তী 2 বছর নিউটন কিন্তু মূলত ক্যালকুলাস, অপটিক্স বা যেটিকে আমরা আলোকবিদ্যা বলি, বা মাধ্যাকর্ষণের শক্তি, এই সমস্ত বিষয় নিয়ে উনি কাজ কারবার করতে থাকেন। শোনা যায় গণিত শাস্ত্রে যে ক্যালকুলাস সেটি সৃষ্টির পিছনে নিউটনের অনেক অবদান ছিল, সেই বিষয়ে যদি কিছু বলেন। নিউটনের যে ম্যাথমেটিক্যাল পেপারস গুলো ছিল সেগুলো এই নামে প্রকাশিত হয় যে অন অ্যানালিসিস বাই ইনফাইনাইট সিরিজ, এটা ইংলিশ ট্রান্সলেশন আর কি, এর একটা ল্যাটিন ভার্সনও আছে। ক্যালকুলাস নিয়ে ওনার যে কাজ তা 1666 খ্রিস্টাব্দের একটি ম্যানুস্ক্রিপ্টে প্রথম পাওয়া যায়। এই ক্যালকুলাস সংক্রান্ত যে গবেষণা সেই নিয়ে একটা বিখ্যাত ডিসপিউট আছে বিটুইন নিউটন অ্যান্ড লাইবনিজ, এবং এই ডিসপিউটটাকে বলাই হয় লাইবনিজ নিউটন ক্যালকুলাস কন্ট্রোভার্সি। মানে কন্ট্রোভার্সিটা এটাই যে ক্যালকুলাস কে সৃষ্টি করেছে, নিউটন করেছিলেন না লাইবনিজ করেছিলেন, এবং ঘটনা এটাই যে ক্যালকুলাস সংক্রান্ত লাইবনিজের যে পাবলিকেশন সেটা আসে প্রথম 1684 খ্রিস্টাব্দে, এবং নিউটন কিন্তু ক্যালকুলাস সংক্রান্ত কোন রকম পাবলিকেশন 1693 খ্রিস্টাব্দ অব্দি উনি করেননি, এবং 1704 খ্রিস্টাব্দে ক্যালকুলাস সংক্রান্ত ওনার কমপ্লিট যে পাবলিকেশন সেটা কিন্তু সামনে আসে। সুতরাং এইটা আমরা ধরে নিতেই পারি যে নিউটন এবং লাইবনিজ দুজনে আলাদা আলাদা ভাবে ক্যালকুলাসকে ইন্ডিপেন্ডেন্টলি সৃষ্টি করেছিলেন। এই কন্ট্রোভার্সি কিন্তু চলতে থাকবে যে কে অ্যাকচুয়াল স্রষ্টা, কিন্তু এইটা জেনে রাখতে হবে আমাদেরকে যে 1699 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটি লাইবনিজকে অ্যাকিউজ করেছিলেন অফ প্লেগিয়ারিজম। প্লেগিয়ারিজম অর্থাৎ যে ক্যালকুলাস অন্য কেউ সৃষ্টি করেছে, লাইবনিজ সেখান থেকে হয়তো কপি করেছেন। ওভারঅল এটা ধরে নেওয়া যেতে পারে যে নিউটন এবং লাইবনিজ ক্যালকুলাস সৃষ্টি করেছিলেন দুজনেই আলাদা আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্টলি। নিউটনের বিভিন্ন আবিষ্কারের মধ্যে আলোক বিজ্ঞান, এই বিষয়েও তো তার বিশেষ অবদান ছিল, যদি কিছু বলেন এই বিষয়ে। 1666 খ্রিস্টাব্দে নিউটন প্রথম অবজার্ভ করেন যে একটি প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা হোয়াইট লাইটকে পাস করাই, সেই হোয়াইট লাইট ইট আন্ডারগোজ ডিসপারশন, হোয়াইট লাইটটি ভেঙে যাচ্ছে, এবং এই এক্সপেরিমেন্টের পর থেকেই কিন্তু আলোকবিদ্যার জগতে নিউটনের এগিয়ে চলা শুরু হয়, এবং পরবর্তীকালে 1670 থেকে 1672 খ্রিস্টাব্দে উনি অপটিক্সের বা আলোকবিদ্যার বিভিন্ন বিষয়ে উনি লেকচারিং করেন, এবং তারপর আমাদের সামনে আসে নিউটনস থিওরি অফ কালার্স। পরবর্তীকালে 1668 খ্রিস্টাব্দেতে উনি প্রথম রিফ্লেক্টিং টেলিস্কোপ তৈরি করেন, এবং 1671 খ্রিস্টাব্দে এই টেলিস্কোপটি ডেমনস্ট্রেশনের জন্য নিয়ে আসা হয়, এবং
1704 খ্রিস্টাব্দে আলোকবিদ্যা সম্পর্কে নিউটনের যা গবেষণা সেটি অপটিক্স নামে একটি পেপার হিসেবে পাবলিশড হয়, এবং নিউটন এর পরে দ্য কর্পাসকুলার থিওরি অফ লাইট উনি আমাদের সামনে নিয়ে আসেন, যেখানে উনি বলেন যে লাইট বা আলোক কিছু ছোট ছোট কর্পাসেলস দিয়ে তৈরি। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে আবিষ্কার বিজ্ঞানী নিউটনের, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি, এই বিষয়টা একটু জানতে চাইবো। তথ্য অনুসারে 1679 খ্রিস্টাব্দে নিউটন সেলেস্টিয়াল মেকানিক্সের জগতে ফেরেন, অর্থাৎ মহাকাশ গবেষণা, মহাকাশ বিজ্ঞান ইত্যাদি জগতে উনি ফেরত আসেন, এবং সেখানে উনি মেনলি স্টাডি করেছিলেন যে প্ল্যানেটারি অরবিটস এর উপরে মাধ্যাকর্ষণের প্রভাব কতখানি। এর পরবর্তীকালে উনি দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কে উনি ডিফাইন করলেন, এবং তারপর আরেকটা বিশেষ ঘটনা এখানে রয়েছে, ওনার লেখা বিখ্যাত বই দ্য প্রিনকিপিয়া, ওটি পাবলিশ হয় 1687 খ্রিস্টাব্দের 5ই জুলাই, এবং এই পাবলিকেশনের পেছনে আরেকজন বিখ্যাত বৈজ্ঞানিকের অবদান ছিল। তিনি হচ্ছেন এডমন্ড হ্যালি, যার নামে হ্যালিস কমেট আছে, এবং এডমন্ড হ্যালি আইজাক নিউটনকে কিছু ফাইন্যান্সিয়াল হেল্প করেছিলেন এই বইটি পাবলিকেশনের পেছনে, এবং এই বইটিতেই আইজাক নিউটন কিন্তু নিউটনের বিখ্যাত যে গতিবিদ্যার 3টে সূত্র আছে, যেটা আজকের ক্লাসিক্যাল মেকানিক্সের যে ফাউন্ডেশন, সেইগুলোকে উনি ডেসক্রাইব করেছিলেন, এবং এইখানেই আমরা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের ডেসক্রিপশনও কিন্তু পেয়ে থাকি। মাধ্যাকর্ষণের মাধ্যমেই জানতে চাইবো যে এই যে আপেল পড়া গাছ থেকে নিউটন নিচে বসেছিলেন, এই যে ঘটনাটা যাকে অ্যাপেল ইনসিডেন্ট বলা হয়, সেটা কি সত্যিই ঘটেছিল? দেখুন, এখানে প্রথমেই বলতে হবে যে আমাদের যেটা প্রচলিত ধারণা নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন এবং ওনার মাথায় একটা আপেল পড়েছিল, তো এটার কোনো বেসিস নেই অ্যাকচুয়ালি, কিন্তু এরকম দুটো রেফারেন্স আমি দিতে পারি যেখানে অ্যাপেল রিলেটেড কিছু কথা রয়েছে। যেমন উইলিয়াম স্টিউকলের দ্য মেমোয়ার্স অফ স্যার আইজাক নিউটনস লাইফ, সেখানে উনি একটি কনভারসেশনের কথা উল্লেখ করেছেন ফ্রম কেনসিংটন, যেটি ঘটেছিল 15th এপ্রিল 1726-এ। এছাড়া নিউটনের যে ভাইজি, তার হাজবেন্ড জন কন্ডুইট, তার একটা ডেসক্রিপশন আছে যে ওরকম একটা অ্যাপেল রিলেটেড ইভেন্টের, এবং যে অরিজিনাল অ্যাপেল ট্রিটাকে নিয়ে নিউটনের কে জড়িয়ে যে গল্পটা রয়েছে, সেই অরিজিনাল অ্যাপেল ট্রিটার একটি ডিসেন্ডেন্ট এখনো কিন্তু ট্রিনিটি কলেজে নিউটন যে রুমে থাকতেন তার বাইরে দেখতে পাওয়া যায়। সুতরাং আইজাক নিউটনের মাথায় আপেল পড়েছিল, এইটা কমপ্লিটলি বেসলেস, কিন্তু হ্যাঁ, অ্যাপেল রিলেটেড কিছু রেফারেন্সেস কিন্তু আমরা ডেফিনেটলি সাইন্টিফিক্যালি পেয়েছি। ওনার মৃত্যু ঠিক কিভাবে হয়? ওনার শেষ জীবনটা নিয়ে যদি কিছু বলেন। আইজাক নিউটন মারা যান 1727 খ্রিস্টাব্দের 31শে মার্চ, ঘুমের মধ্যেই উনি মারা যান। উনি হচ্ছেন প্রথম বৈজ্ঞানিক যাকে বিখ্যাত ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কবর দেওয়া হয় অ্যালং উইথ কিংস এন্ড কুইন্স, এবং ওনার মৃত্যুর পর আর একটি ঘটনা আছে। ওনার মৃত্যুর পর ওনার মাথার চুলের কিছু স্যাম্পলস অ্যানালাইজ করে সেখান থেকে কিছু মার্কারি পাওয়া যায়, এবং কিছু মত অনুযায়ী এটাও রয়েছে যে আইজাক নিউটনের যে এক্সেন্ট্রিক বিহেভিয়ার, তার পেছনে হয়তো এই মার্কিউরিক পয়জনিং দায়ী হতে পারে। এটা একটি মতামত আর কি। এবারে আমরা চলে যাই স্টিফেন হকিংস এই প্রসঙ্গে। তার জন্ম, ছোটবেলা ইত্যাদি নিয়ে যদি কিছু বলেন। স্টিফেন উইলিয়াম হকিং উনি জন্মগ্রহণ করেন 1942 সালের 8ই জানুয়ারি। ওনার বাবার নাম ফ্র্যাঙ্ক হকিং আর ওনার মায়ের নাম হচ্ছে ইজাবেল আইলেন হকিং। শিক্ষা জীবনটা ঠিক কোথায় শুরু হয়েছিল? স্টিফেন হকিং এর স্কুলিং শুরু হয় মূলত বাইরন হাউস স্কুল, যেটি লন্ডনের হাইগেটে অবস্থিত। পরবর্তীকালে উনি র্যাডলেট স্কুলে যান এবং তারপর সেন্ট অ্যালবান স্কুল। এখানে একটি ছোট্ট ঘটনা আছে। স্টিফেন হকিং এর বাবা চাইতেন উনি যাতে ওয়েস্টমিনস্টার স্কুলে পড়াশোনা করেন, কিন্তু যেদিন ওই স্কুলে অ্যাডমিশনের জন্য স্কলারশিপের পরীক্ষা ছিল, সেই দিন স্টিফেন হকিং অসুস্থ হয়ে পড়েন, এবং ওনার পেরেন্টসদের এতটা সামর্থ্য ছিল না যে ওয়েস্টমিনস্টার স্কুলের ফিজ ওনারা অ্যাফোর্ড করতে পারতেন। তো সেই কারণে স্টিফেন হকিং ওয়েস্টমিনস্টারে ভর্তি হতে পারলেন না এবং উনি পুনরায় সেন্ট অ্যালবান্সে ফেরত গেলেন। ওনার যে বিশ্ববিদ্যালয়ের যে অভিজ্ঞতা, সেই বিষয়টা যদি আমাদের কাছে একটু তুলে ধরেন। প্রথমে ওনার আন্ডার গ্রাজুয়েটের দিনগুলির কিছু ঘটনা একটু আলোচনা করা যাক। স্টিফেন হকিং এর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুরু হয় ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ডে। সেটি হচ্ছে ধরুন অ্যারাউন্ড অক্টোবর 1959, যখন ওনার বয়স প্রায় 17। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম 18 মাস উনি এরকমই ধরেছিলেন যে যেটা একাডেমিক কাজ ছিল, পড়াশোনার কাজটা ওনার ভাষায় রিডিকুলাসলি ইজি ছিল, মানে খুবই সহজ লাগতো ওনার কাছে, এবং এর ফলস্বরূপ একটু পড়াশোনায় ওনার স্টাডি হ্যাবিটস গুলো একটু খারাপের দিকে যায়, এবং পরীক্ষার সময় উনি ঠিক করেন যে শুধুমাত্র থিওরিটিক্যাল ফিজিক্সের প্রশ্নের উত্তরই উনি লিখবেন, বাকিগুলো ওনার প্রস্তুতি নেই। এর ফলস্বরূপ ফাইনাল পরীক্ষার আগে ওনার ভালোভাবে ঘুম হয়নি, এবং যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোলো, তো রেজাল্টে দেখা গেল যে উনি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের ঠিক মাঝামাঝি জায়গায় ওনার রেজাল্ট হয়েছে, মানে আশানুরূপ অবভিয়াসলি হয়নি বিকজ অফ হিজ পুয়ার স্টাডি হ্যাবিটস। তো পরবর্তীকালে ওনার একটি ভাইভা এক্সামিনেশন নেওয়া হয়, এবং সেই ভাইভা পরীক্ষায় পাস করে তারপর ওনার ফার্স্ট
ফার্স্ট ক্লাস মার্কস উনি অ্যাচিভ করেন। তো এইবারে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাওয়ার ডিগ্রি অ্যাচিভ করার পর ওনার গ্র্যাজুয়েশন শুরু হয় ট্রিনিটি হল কেমব্রিজে, এবং সেটি হচ্ছে অ্যারাউন্ড অক্টোবর 1962। হকিংসের যে স্নাতকোত্তরের যে দিনগুলি সেগুলো ঠিক কেমন ছিল? স্নাতকোত্তরের দিনগুলি নিয়েও ওনার বেশ কিছু ঘটনা রয়েছে। যেমন ধরুন, উনি যে বিষয়ে গবেষণা করেন, ওনার থিসিসের টপিক ছিল প্রপার্টিজ অফ এক্সপ্যান্ডিং ইউনিভার্স। ওনার যে গাইড ইনিশিয়ালি উনি পেয়েছিলেন তার নাম ছিল ডেনিস উইলিয়াম সায়ামা। কিন্তু হকিং ইনিশিয়ালি ডক্টর সায়ামাকে নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন। উনি চাইতেন যে ওনার গাইড হোক ডক্টর ফ্রেড হয়েল। এরপর যে দেখা গেল রজার পেনরোজের যে থিওরেম ছিল স্পেস টাইম সিঙ্গুলারিটি নিয়ে, এই থিওরেমটি বিশেষ করে হকিংকে খুব ইন্সপায়ার করে, এবং এরপর উনি এই যে স্পেস টাইম সিঙ্গুলারিটি যেটা ব্ল্যাক হোলের কনটেক্সটে বলা হয়, হকিং এই তত্ত্ব সামগ্রিক ইউনিভার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলেন, এবং এর উপর ভিত্তি করে উনি ওনার থিসিস লিখেছিলেন, যেটা অ্যাকসেপ্টেড হয় 1966-এ। বিভিন্ন বিষয় নিয়ে তো স্টিফেন হকিংস গবেষণা করেছেন। অন্যান্য কি কি বিষয় নিয়ে উনি গবেষণা করেছেন? নানান বিষয়ে গবেষণা করেছেন। যেমন ধরুন, রজার পেনরোজের সঙ্গে উনি কোলাবোরেশনে কাজ করে রজার পেনরোজের যে সিঙ্গুলারিটি থিওরেম কনসেপ্ট ছিল সেটাকে উনি এক্সটেন্ড করেছিলেন, যেটা একটু আগে বললাম যে সামগ্রিক ইউনিভার্সের ক্ষেত্রে উনি অ্যাপ্লাই করেছিলেন, এবং উনি বলেছিলেন যে এই ব্রহ্মাণ্ড হয়তো একটা সিঙ্গুলারিটি হিসেবেই শুরু হয়েছে। 1970 সালের স্টিফেন হকিং ব্ল্যাক হোলের যে সেকেন্ড ল সেটিকে উনি পস্টুলেট করলেন, এবং উনি বললেন যে কোনো ব্ল্যাক হোল তার যেটা ইভেন্ট হরাইজন সেটা কখনো ছোট হতে পারে না। এরপর 1974 সালে উনি বললেন যে ব্ল্যাক হোলস থেকেও কিছু এমিশনস, কিছু রেডিয়েশনস বেরোয়, যেগুলোকে বলা হলো হকিং রেডিয়েশন, এবং এই হকিং রেডিয়েশন ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না ব্ল্যাক হোলের সমস্ত এনার্জি এক্সস্টেড হয়ে যাচ্ছে এবং ব্ল্যাক হোলটি ইভাপোরেট করে যাচ্ছে। নানা বিষয়ে উনি গবেষণা করেছেন, যেমন ধরুন পেনরোজ হকিং থিওরেম, ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স, মাইক্রো ব্ল্যাক হোলস, প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোলস, গিবন্স হকিংস আনসার্টস ইত্যাদি ইত্যাদি। বহু সম্মানিত জীবনে আজীবন ভূষিত হয়েছেন, সেই সম্মানগুলি প্রসঙ্গে যদি কিছু বলেন। নিজের কর্মজীবনে স্টিফেন হকিংস নানান সম্মানে ভূষিত হয়েছিলেন, যেমন 1966-এ অ্যাডামস প্রাইজ, 1975-এ এডিংটন মেডেল, 78-এ অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড, 79-এ অ্যালবার্ট আইনস্টাইন মেডেল, 2012-এ ব্রেক থ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স, 2015-এ BBVA ফাউন্ডেশন ফ্রন্টিয়ার্স অফ নলেজ অ্যাওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, হকিংস রচিত কয়েকটি বইয়ের নাম যদি আমাদের কাছে তুলে ধরেন। বিভিন্ন বইয়ের মধ্যে ওনার যেগুলো খুব পপুলার, যেমন ধরুন 2001 সালে ইউনিভার্স ইন আ নাটশেল, বা 2005 সালে ওনার যেটা বিখ্যাত রচনা ব্রিফ হিস্ট্রি অফ টাইম, 2006 সালে গড ক্রিয়েটেড দ্য ইন্টিজার্স ইত্যাদি। তো উনি একটি বিশেষ ধরনের ব্যাধির দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আমরা দেখেছি ওনাকে সর্বক্ষণ একটি বিশেষ ধরনের চেয়ারে বসে থাকতে। সেই প্রসঙ্গে একটু আলোকপাত যদি করেন। হ্যাঁ, স্টিফেন হকিং খুব অল্প বয়সে মোটর নিউরন ডিজিজ, বা যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায় অ্যামাইলোট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা লু গেরিগস ডিজিজে আক্রান্ত হয়েছিলেন। উনি প্রথম এই ডিজিজটি এক্সপিরিয়েন্স করেন যখন উনি অক্সফোর্ডের ফাইনাল ইয়ারে ছিলেন। তো এখানে কিছু মাসেল স্টিফনেস হয়, মাসেল টুইচেস হয় ইত্যাদি। তারপর যখন ওনার অ্যারাউন্ড 21 বছর বয়স, এটা ডায়াগনোসিস করা গেল যে ওনার মোটর নিউরন ডিজিজটি হয়েছে, তখন ইট ওয়াজ অ্যারাউন্ড 1963। তৎকালীন ডাক্তাররা ওনাকে মাত্র 2 বছরের লাইফ এক্সপেক্টেন্সি দিয়েছিলেন, বাট হকিং তারপরেও দীর্ঘদিন কিন্তু বেঁচেছিলেন, এবং পরবর্তীকালে যেমন যেমন সময় এগোতে থাকলো উনি একটা সময় হুইল চেয়ার নিতে বাধ্য হলেন, এবং যে হুইল চেয়ার গুলি উনি ব্যবহার করেছিলেন সেই মডেলগুলো কিন্তু বেশ বিখ্যাত। যেমন ধরুন বিইসি মোবিলিটি, বা ড্রাগন মোবিলিটির যে ড্রাগন এলিভেটিং পাওয়ার চেয়ার, বা পারমোবিলের C350 মডেলটা, F3 মডেলটা, এই মডেলগুলো কিন্তু উনি ব্যবহার করতেন অ্যাজ ইজ হুইল চেয়ার। ওনার শেষ জীবন চলে যাওয়াটা, সে প্রসঙ্গে কি বলবেন? স্টিফেন হকিংস মারা যান 14ই মার্চ 2018 সালে, যখন ওনার 76 বছর বয়স। ওনার যে রেমনেন্টস গুলো, সেই রেমনেন্টস, ওনার অ্যাশেস, এটি কবর দেওয়া হয়েছিল, বাড়ি করা হয়েছিল নিউটন এবং চার্লস ডারউইনের কবরের মাঝখানে। তো এই ঘটনাটাও বেশ সিগনিফিকেন্ট, কারণ এরা সবাই পায়োনিয়ারিং সায়েন্টিস্টস অফ দেয়ার এরাস। এই দুজনের প্রসঙ্গে একসাথে আসি, যে এই দুজনের মধ্যে আপনি কি কি মিল দেখতে পান? আমি প্রথমেই যে মিলটা খুঁজে পাই নিউটন এবং হকিংস এর মধ্যে, তা হচ্ছে ওনাদের দৃষ্টিভঙ্গির মিল। দুজনেই মহাকাশ নিয়ে গবেষণা করেছেন, এবং সবচেয়ে প্রধান যে মিলটা আমি খুঁজে পাই তা হচ্ছে দুজনেরই প্রশ্ন করার ক্ষমতা। শুধুমাত্র ওনারা কোনো ঘটনাকে যে অবজার্ভ করে থেমে গেছিলেন তা কিন্তু নয়, ওনারা সেই ঘটনাটাকে প্রশ্ন করেছিলেন যে ঘটনাটা কেন হচ্ছে, এবং এই প্রশ্ন করার এবিলিটিটাই ওনাদেরকে অসাধারণ বৈজ্ঞানিক হিসেবে তৈরি করেছেন। খালি অবজারভেশন নয়,
অবজারভেশনের উপর ভিত্তি করে লজিক্যাল কোয়েশ্চেন্স করা, এবং এই প্রশ্ন করেছিলেন বলেই আমরা আজকে মাধ্যাকর্ষণ পেলাম নিউটনের কাছ থেকে, আমরা স্টিফেন হকিংস এর কাছ থেকে আরো ভালোভাবে ব্ল্যাক হোলস কে বুঝতে পারলাম। আচ্ছা, তাদের মধ্যবর্তী সময় বিজ্ঞানের কোন কোন বিবর্তন আপনার কাছে বেশ উল্লেখযোগ্য বলে মনে হয়? অনেকটা সময়, এবং এই যে দীর্ঘ সময় সেখানে বহু উল্লেখযোগ্য ডিসকভারিজ হয়েছে, এবং এইভাবে ইনভেনশনস গুলোকে আলাদা করা বা এটা কম গুরুত্বপূর্ণ এটা বেশি গুরুত্বপূর্ণ এটা করা মনে হয় একটু কঠিন কাজ। তবু আমি আমার মতো করে একটু বলবো যেটা আমাদের সভ্যতার মুখকে বদলে দিয়েছে যে ডিসকভারিজ গুলো, এবং যেগুলো আমাদের বিজ্ঞানকে অনেক গুণ এগিয়ে নিয়ে গেছে। যেমন ধরুন ইলেকট্রিসিটি নিয়ে মাইকেল ফ্যারাডের গবেষণা, আমরা প্রথমবার মাইকেল ফ্যারাডের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিজম, আমরা ম্যাগনেটকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারলাম। এছাড়া ধরুন ফিজিক্সের জগতে রেডিওর যে উদ্ভাবনা বা ডিসকভারি অফ টেলিভিশন জেল বেয়ার্ড এর মাধ্যমে, বা ধরুন আলেকজান্ডার গ্রাহাম বেলের যে টেলিফোন আবিষ্কার, এইগুলো আমার মনে হয় ভীষণ সিগনিফিকেন্ট ডিসকভারিজ যেটা আমাদের সভ্যতাকে পাল্টে দিয়েছে। এছাড়া যদি আমরা ধরুন বায়োলজিক্যাল ফিল্ডে আসি তাহলে সেখানে ভ্যাকসিনের যে আবিষ্কার বাই এডওয়ার্ড জেনার, অসাধারণ ডিসকভারি। আজকের পৃথিবীতে ভ্যাকসিন ছাড়া আমরা হয়তো বেঁচে থাকার কথা চিন্তাও করতে পারি না। এছাড়া ধরুন আলেকজান্ডার ফ্লেমিং এর যে অ্যান্টিবায়োটিক্স এর ডিসকভারি, অসাধারণ ডিসকভারি। অ্যান্টিবায়োটিক্স ছাড়া আমরা ইনফেকশনস কন্ট্রোল করতেই পারতাম না। আর একটা ডিসকভারির কথা আমার ভীষণ বলতে ইচ্ছা করছে, তা হচ্ছে রাইট ব্রাদার্স এর প্রথম যে ফ্লাইট, অসাধারণ একটা পদক্ষেপ, যে পদক্ষেপটার জন্য আমরা আজকে আমাদের যে এয়ার ট্রাভেল, এভিয়েশন ইত্যাদি সম্ভব হয়ে উঠছে। এবং সর্বশেষ যেটা আমি মেনশন করতে বাধ্য হচ্ছি, যেটা আমাদের প্রত্যেকের জীবনকে আমূল বদলে দিয়েছে, সেটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারনেট টেকনোলজি, যার জন্য আজকে আমাদের জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। তাহলে এইগুলো আমি আমার মতো করে কয়েকটা ডিসকভারি বা ইনভেনশনস এর কথা বললাম। এছাড়াও ধরুন বহু ইনভেনশনস হয়েছে যেগুলো আমাদের জীবনধারা, আমাদের জীবনশৈলীকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। স্টিফেন হকিংস এর ঠিক কোন প্রভাব তার পরবর্তী বিজ্ঞানীদের উপর পড়েছে বলে আপনি মনে করেন? ওনার মতো একজন বৈজ্ঞানিকের পরবর্তী জেনারেশনস এর উপর প্রভাব পড়বেই, এটাই ভীষণভাবে এক্সপেক্টেড। স্টিফেন হকিংস এর ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে ওনার জন্যই পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণকে আরো ভালোভাবে বুঝতে শিখলো। আমাদের মহাকাশ বিজ্ঞানের যে ধারণা, ব্ল্যাক হোলস নিয়ে যে ধারণা, সেই ধারণা আরো সুস্পষ্ট হলো, এবং পরবর্তীকালে ওনার কাজ আরো এগোবে। পরবর্তী জেনারেশনের যারা বৈজ্ঞানিক রয়েছেন তারা স্টিফেন হকিংস এর কাজকে আরো এগিয়ে নিয়ে যাবে। 1960-এর দশকেই স্টিফেন হকিংস প্রথম দেখালেন যে ব্ল্যাক হোলস এরও এন্ট্রপি আছে, এবং এর ফলস্বরূপ ব্ল্যাক হোলস এরও টেম্পারেচার ফাইনাইট, যে ব্ল্যাক হোলস থেকেও কিছু রেডিয়েশনস বেরোয় যেগুলোকে হকিং রেডিয়েশনস বলা হচ্ছে। এই যে পায়োনিয়ারিং কাজগুলো, এই কাজগুলো পরবর্তী যারা ফিজিসিস্ট আছে, কসমোলজিস্ট আছে, যারা ব্ল্যাক হোলস নিয়ে গবেষণা করবেন, মহাকাশ নিয়ে গবেষণা করবেন, তাদের উপর প্রভাব ফেলতে বাধ্য। প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোলস নিয়ে প্রথম চিন্তা ভাবনা কিন্তু স্টিফেন হকিংসই করে থাকেন। এইগুলো তো গেল ওনার গবেষণার দিক। মোটর নিউরন ডিজিজ থাকা সত্ত্বেও স্টিফেন হকিংস এর যে লড়াই, ওনার যে মেন্টাল স্ট্রেংথ, সেটা কিন্তু উনি আমাদের কাছে ডিসপ্লে করেছেন, যে উনি দেখিয়েছেন যে ওই ধরনের একটি শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও কি অসাধারণ ভাবে বিজ্ঞানের সাধনা করা যায়। যখন উনি ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখলেন, ওইটা পড়ার পর থেকে কিন্তু মহাকাশ বিজ্ঞান, এবং সবাই বুঝতে পারলো যে মহাকাশ বিজ্ঞান কিন্তু সবার জন্য, এবং সেই জানানোর কাজটা সহজ সরল ভাষায় কিন্তু স্টিফেন হকিংসই করে দেখালেন। ওনার গবেষণা খুব জটিল, কিন্তু ওনার যে প্রেজেন্টেশন সেটা উনি এত সরল ভাবে করলেন যে পরবর্তী জেনারেশনের যারা ফিজিক্সের লোক নয়, ম্যাথামেটিক্স এর লোক নয়, তারাও কিন্তু পড়ে বুঝতে পারবে। একইভাবে স্যার আইজ্যাক নিউটনের প্রভাবও তো তারও আগে বিজ্ঞানীদের উপর পড়েছিল। আমাদের মনে রাখতে হবে যে সেই সময় কিন্তু সেইভাবে বিজ্ঞানের খুব একটা অগ্রগতি হয়নি। নিউটন কিন্তু প্রথম আমাদের ব্রহ্মাণ্ড সম্বন্ধে দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিলেন, আমাদের মাধ্যাকর্ষণের আইডিয়া দেন, গতিবিদ্যা বা লজ অফ মোশনের কনসেপ্টস উনি আমাদের সামনে নিয়ে আসেন। এবং যেহেতু এই প্রাইমারি কনসেপ্টস গুলো উনি নিয়ে এসেছিলেন বলেই আধুনিক ফিজিক্স, আধুনিক বিজ্ঞান আজকে দাঁড়িয়ে আছে। যে ক্যালকুলাস সৃষ্টি করেছিলেন, এবং তারপর ক্যালকুলাস বহু গুণ এগিয়ে গেল। কাদের মাধ্যমে এগুলো? পরের জেনারেশনস এর মাধ্যমে। ওনার সৃষ্ট যে প্রিন্কিপিয়া ম্যাথমেটিকা, যেটা আধুনিক বিজ্ঞানের ভিত্তি, প্রিন্কিপিয়া ম্যাথমেটিকা বইটা ভীষণ হিস্টোরিক্যাল। তার কারণ এই বইটা নিউটন তখন লিখেছিলেন যখন ওনাকে রবার্ট হুক চ্যালেঞ্জ করেছিলেন যে প্ল্যানেটারি অরবিটস নিয়ে ওনার যে ধারণা, সেই ধারণাটা প্রমাণ করার জন্য। দীর্ঘ 20 বছরের ওনার গবেষণা উনি প্রিন্কিপিয়া ম্যাথমেটিকাতে জট ডাউন করেছিলেন, এবং প্রিন্কিপিয়া ম্যাথমেটিকাতেই আমরা
থিওরি অফ ক্যালকুলাস পেলাম, 3টে লজ অফ মোশন পেয়েছি, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতেই আমরা গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণ সংক্রান্ত একটা ডিটেইলড অ্যাকাউন্টস আমরা পাই। এবং উনি কিন্তু ব্রহ্মাণ্ডকে প্রথম ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করার চেষ্টা করেছিলেন। তাহলে এই যে কন্ট্রিবিউশনস গুলো, এগুলি সবই প্রথমবার নিউটন করেছিলেন। কন্ট্রিবিউশনস গুলো নিউটন করেছিলেন বলেই পরের জেনারেশনে যারা ম্যাথমেটিশিয়ানস আছে, পরের জেনারেশনে যারা ফিজিসিস্ট আছে, কসমোলজিস্ট আছে, তারা আজকে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কসমোলজি এই বিষয়গুলিকে এতখানি এগিয়ে নিয়ে যেতে পারলেন। আজকের সময়ে বিজ্ঞান ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ভবিষ্যতে কোন দিকে বাঁক নিতে চলেছে আমাদের এই বিজ্ঞান জগৎ? প্রশ্নটা ভীষণ রিলেটিভ। বিজ্ঞান ক্রমাগত এগিয়ে চলেছে, যেমন আমাদের জৈব বিবর্তন হয়েছে, বিজ্ঞানেরও বিবর্তন চলছে। প্রত্যেক দিন নতুন নতুন গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে। আজ থেকে 10 বছরের আগে সায়েন্সের কথা ভাবি, 10 বছর পরের বিজ্ঞান অনেকটা এগিয়ে এসছে। 20 বছরের সঙ্গে আজকে তুলনা করেন তাহলেও আমরা এগিয়েছি। আরো যদি পিছতে থাকি, তার কনটেক্সটে যদি তুলনা করি, তাহলেও আমরা এগিয়েছি। এখানে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, আমাদের বিজ্ঞান কতখানি এগোলো সেটা কিন্তু বোঝবার জন্য যদি আমরা বাইরের কোনো রেফারেন্স পেতাম, মানে অন্য কোনো সভ্যতার সঙ্গে তুলনা করতে পারতাম, তাহলে হয়তো প্রশ্নের উত্তরটা আমরা আরো ভালোভাবে পেতে পারতাম। যেমন ধরুন, কার্ডাশেভ স্কেলের কথা আমরা সবাই জানি, যে কার্ডাশেভ স্কেল দিয়ে আমরা মাপি যে একটা সিভিলাইজেশন কতটা ডেভেলপড হলো। অ্যাকর্ডিং টু দ্য কার্ডাশেভ স্কেল, আমরা এখনো টাইপ 1 সিভিলাইজেশনই হতে পারিনি। এতটা অগ্রগতির পরেও টাইপ 1 সিভিলাইজেশন কখন হতে পারতাম? যদি আমরা আমাদের গ্রহের সমস্ত সম্পদকে ব্যবহার করতে পারতাম। তো এত বছর পৃথিবীতে থাকার পরেও আমাদের কাছে সেই প্রযুক্তি কিন্তু আমরা তৈরি করতে পারিনি। সেই কনটেক্সটে যদি ভাবেন, তাহলে হয়তো আমরা এখনো বেশ কিছুটা পিছিয়ে আছি। কিন্তু ডেফিনেটলি আগের কনটেক্সটে আজকের বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। ভবিষ্যৎ তখনই ভালোর দিকে মোড় নেবে যদি বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারি। একটা ছুরি দিয়ে কাউকে হত্যা করা যায়, আবার ওই একই ছুরি দিয়ে কিছু তরি তরকারি সবজিপাতি কেটে অনেক মানুষকে খাওয়ানো যায়। আমরা ছেলেবেলায় পড়তাম, রচনা লিখতাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। সুতরাং আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করব সেটাই কিন্তু নির্ভর করবে ভবিষ্যৎ কোন দিকে যাবে তার উপর। অজস্র ধন্যবাদ আপনাকে। আমরা আজকে কথা বললাম বিজ্ঞানের দুই দিগন্ত, স্যার আইজ্যাক নিউটন এবং স্টিফেন হকিংস প্রসঙ্গে। আমরা শুরুতেই বলেছিলাম যে দুজনেরই জন্ম একই মাসে, এই জানুয়ারিতে। ঠিক একইভাবে অদ্ভুতভাবে দেখা যায় মার্চ মাসে দুজনেরই মৃত্যু ঘটেছিল। অদ্ভুত সমাপতন এই দুজনের জীবনে। আমাদের সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে কথা বললেন পশ্চিম বর্ধমানের অন্তর্গত বনওয়ারিলাল ভালোটিয়া কলেজের অধ্যাপক শ্রী সায়ন্তন দত্ত মহাশয়। এবং এই কথাগুলি শুনে যারা বিজ্ঞানে উৎসাহী মানুষ, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, তারা সকলেই উৎসাহিত হবেন এবং তাদের যে কাজের প্রতি ভালোবাসা, তাদের যে কাজের প্রতি আগ্রহ, পরিশ্রম যেভাবে মানব জগৎকে সমৃদ্ধ করেছে, অনেক কিছু দিয়েছে, তেমনি আগামীর যারা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করবেন, যারা গবেষণা করবেন, তারাও একইভাবে আমাদের মানব সমাজকে আরো অনেক অনেক সমৃদ্ধ করবেন, অনেক কিছু দিয়ে যাবে, এই কামনা করতে পারি। তাদের সকলের প্রতি রইল আমাদের ঐকান্তিক